হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গোল ফিজিক্স ক্লাসরুম। আমি এজি স্যার। আজ আমি পদার্থবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার সময় যে ধারণা এবং ট্রিক্সগুলোর কথা বলবো তা তোমাদের শুধু এই এমসিকিউগুলো নয়, এই ধরনের যে কোনো এমসিকিউ সমাধানে কাজে লাগবে। আর এগুলো যদি বই পড়ে তোমাদের জানতে হয়, সেগুলো অনেক কষ্টকর এবং অনেক সময় সাপেক্ষ কাজ হবে। তাহলে ভিডিওটি খুব কাজে লাগবে যদি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে এই ধরনের এমসিকিউ সমাধানের একবারে মাস্টার হয়ে যাবে। আর তখন তোমার ভয় দূর হয়ে যাবে, পরীক্ষায় স্কোর ভালো আসবে, আর ঘুরে তোমার কাছে সবাই জানার চেষ্টা করবে। তাহলে এখন আলোচনা শুরু করি। দেখো, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয় করার জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। কারণ প্র্যাকটিক্যালে এগুলো আমাদের করতে হয়। বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার মধ্যে যে লেখচিত্র হয়, কীরকম কী পরিবর্তন হচ্ছে সেটা দেখার জন্য এই ধরনের কাজ আমাদের করতে হয়। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি ও আই এর মান দাঁড়ায় এটা। তো এই যে লেখা হয়েছে ভি এবং আই এর মানটা, এটা লজিক্যালি লেখা হয়, অর্থাৎ এখানে বিভব প্রভেদ যেটা মাপা হয়েছে সেটাই হচ্ছে 100 ভোল্ট, আর ওইটা মাপতে গিয়ে যে এররটা সেটা যে প্লাস মাইনাস দিয়ে লেখা আছে 5 ভোল্ট। অর্থাৎ ওটাকে যখন আমরা ক্যালকুলাসের ভাষায় লিখি, এভাবে লিখি ডিভি বাই ভি ইকুয়াল টু, ওখানে কত আছে 5, আর তলায় যেটা অ্যাকুরেট মেজারমেন্ট করেছে ওইটা 100 ভোল্ট, অ্যাকচুয়াল যে মেজারমেন্টটা ওটা। এবং আই পরিমাপের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা কত 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। তাহলে ওটাকে কিভাবে লেখা হবে ডিআই বাই আই ইকুয়াল টু 0.2 ডিভাইডেড বাই 10, বা এটাকে আমরা 2/100 এইভাবেও লিখতে পারি। এখান থেকে পাওয়া অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটির পরিমাণ। তাহলে বিভব প্রভেদ পরিমাপে ত্রুটি আছে, আবার প্রবাহ মাত্রা পরিমাপে ত্রুটি আছে, তাহলে অবশ্যই আমাদের রোধ পরিমাপের ক্ষেত্রে ত্রুটি দেখা দেবে। তো রোধের যে রাশিমালা সেটা আমরা জানি, আর ইকুয়াল টু হয় ভি বাই আই। তো যখন এরর ক্যালকুলেশন হয় তাহলে তখন উভয় পক্ষে লগ নিয়ে যে ক্যালকুলেশনগুলো আছে আমি সেগুলো বিস্তারিত এখানে করাচ্ছি না, ওগুলো থিওরিটিক্যাল ক্লাসের বিষয়। তাহলে এখানে যেটা আমাদের মনে রাখতে হয়, তাহলে ডি আর বাই আর সমান ডিভি বাই ভি এইভাবে প্লাস ডিআই বাই আই। যদিও এটা নিচে আছে, এখানে মাইনাস সাইন হওয়ার কথা, কিন্তু এরর কখনো ডিক্রিজ করবে না, অর্থাৎ এখানে কমে যাবে না। মাইনাস সাইন দিলে তো কমে যাচ্ছে, এরর ওটা হবে না, এরর সবসময় পজিটিভ হয়। সেই কারণে এখানে মাইনাস সাইন ম্যাথমেটিক্যালি এলেও ওখানে প্লাস সাইন ধরে আমরা এরর ক্যালকুলেশন করি। তাহলে এখানে মানগুলো আমরা সব বসিয়ে দিই যা যা আছে। এই ডিআর বাই আরটা হচ্ছে রোধ পরিমাপের ক্ষেত্রে যে ত্রুটিটা আছে সেটার মান। এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি, একে যখন 100 দিয়ে গুণ করবে সেটা হচ্ছে শতকরা ত্রুটি পেয়ে যাবে। তাহলে এখানে আনুপাতিক ত্রুটি, এখানে কত ডিভির ক্ষেত্রে, মানে এখানে বিভব প্রভেদ পরিমাপের আনুপাতিক ত্রুটি ডিভি বাই ভি যেটা লিখে রেখেছি সেটা কত 5/100, 5/100। আর প্রবাহ মাত্রার পরিমাপের ক্ষেত্রে যে আনুপাতিক ত্রুটি সেটা হচ্ছে 2/100। তাহলে কত হলো টোটাল 7/100। তাহলে রোধ পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? তাহলে শতকরা ত্রুটি করতে গেলে আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 100 সমান 7/100 ইন্টু 100 সমান হবে 7%, 7% হবে। তার মানে ডির উত্তরটা এক্ষেত্রে সঠিক আছে। নেক্সট, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 10 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হলো। তাহলে ত্বরণ সহ কোনো বস্তুর যদি গতি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে ত্বরণ সময় এবং প্রাথমিক বেগের যে সম্পর্ক আছে সেটা এরকম ছিল, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এরকম ছিল। যেখানে এসটা হচ্ছে
ওই যে দূরত্বটা সে অতিক্রম করেছে, আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এ টিটা হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণ। তাহলে প্রথমে এখানে কন্ডিশন দেওয়া আছে বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব। তাহলে এটা এক্স স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, এটা 0 প্লাস হাফ এ ইন্টু 10 স্কোয়ার। এটা একটা সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে যদি আমি এর মানটা দেখে নিই, এ সমান কত হবে? এ সমান 2x/100। এটা আর কিটা লাগবে? দ্বিতীয় ক্ষেত্রে একই সমীকরণ লাগাবো, সেক্ষেত্রে ভিটাকে একটু বের করে নেওয়া ভালো। আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি হয়। তাহলে এখানে ভি সমান কত হবে? ভি সমান 0 প্লাস এ ইন্টু 10। তাহলে ভি সমান, তাহলে এর মান যদি বসিয়ে দিই 2x/100 ইন্টু 10, তাহলে এটা একটা কেটে যাচ্ছে, তাহলে 2x/10, 2x/10। এবারে বলেছে পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব গেছে, পরবর্তী 20 সেকেন্ডে, তাহলে ওয়াই সমান, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের প্রাথমিক বেগ প্রথম ক্ষেত্রের অন্তিম বেগের সঙ্গে সমান হবে। তাহলে প্রথম ক্ষেত্রের যে অন্তিম বেগ সেটা কত হয়েছে? এইটা 2x/10, ওটা দ্বিতীয় ক্ষেত্রের প্রাথমিক বেগ। তাহলে 2x/10 ইন্টু কত সময় ধরে গেছে? 20। তাহলে 20 প্লাস হাফ এ টি স্কোয়ার, এর মান কত ছিল? 2x/100, 2x/100 ইন্টু ওটা হচ্ছে কত সময় ধরে গেছে? 20 সেকেন্ড, তাহলে 20 স্কোয়ার। এটা তাহলে এখানে যদি এটা ক্রস করি, তাহলে এটা হচ্ছে 4x প্লাস এটা 2 হয়ে গেল, আর এটা হচ্ছে দুটো 0 কেটে যাবে, তাহলে উপরে হবে 4 স্কোয়ার 4, তাহলে এটা হবে 4x। তাহলে আলটিমেট কত হচ্ছে? 8x। তাহলে y সমান দাঁড়াচ্ছে 8x, y সমান 8x। তার মানে এই অপশানটা, সির অপশানটি এখানে সঠিক আছে। নেক্সট, একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটি বলেছে কি ওয়াই অক্ষের সঙ্গে এই ভেক্টরটি কত কোণ করেছে। তাহলে আমরা যে ডিরেকশন কোসাইনের বিষয়টা জেনেছি, ডিরেকশন কোসাইন কস আলফা কস বিটা কস গামা, যেখানে আলফাটা কি? কোনো ভেক্টর এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে সেটাকে আমরা আলফা ধরি, আলফা। তাহলে কস আলফা সমান হয় কি? কস আলফা সমান x/r হয়। কস বিটা, কোনো ভেক্টর যদি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে তাহলে কস বিটা সমান y/r হয়, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করলে কস গামা সমান z/r হয়। এই কস আলফা কস বিটা কস গামাকে ডিরেকশন কোসাইন বলে। তো এখানে ডিরেকশন কোসাইনের কিছু ব্যাপার নেই, এখানে কোনটা বের করতে বলেছে? ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ, অর্থাৎ বিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমার সূত্র এগুলো আছে, তা আমরা এখানে লাগাবো। বিটার ভ্যালু বের করবার জন্য কোনটা লাগাবো? কস বিটা। কস বিটা সমান কি হয়? y/r, y/r। তাহলে এই যে ভেক্টরটা দেওয়া আছে, যে ভেক্টরটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ভেক্টর সমান √3 i ইউনিট মাইনাস জে ইউনিট। তাহলে এখানে আর ফর্মে দেওয়া নেই, তাহলে এখানে যে ফর্ম আছে, আর থাকলে আর হতো, এখানে এ আছে। তাহলে সূত্রটা কি রকম দাঁড়াবে? কস বিটা সমান এক্ষেত্রে y/, তাহলে এর পরম মান এ শুধু লিখছি, তাহলে এর পরম মান কত? এ সমান √, এটা স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে 3, আর এটা 1 হোল স্কোয়ার মানে 1, দ্যাট ইজ 2 হবে। আর কিটা লাগবে? ওয়াই। তাহলে আই ইউনিটের সহগকে আমরা এক্স বলি, ওয়াই ইউনিট মানে এখানে জে ইউনিট যেটা আছে, জে ইউনিট সহগকে ওয়াই ধরি। তাহলে এক্ষেত্রে এক্স ইকুয়াল টু √3 আর ওয়াই ইকুয়াল টু -1। তাহলে কস বিটা সমান, তাহলে কস বিটা সমান কি ছিল? y/a সমান
ওয়াইয়ের ভ্যালু কত -1, এর ভ্যালু 2, তাহলে কস বিটা ইকুয়াল টু -1/2। কস কততে -1/2 হয়? কস 120 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। বিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। এক্ষেত্রে এই ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে তাহলে 120 ডিগ্রি কোণ করেছে। নেক্সট, এম ভরের একটি দড়ির এক প্রান্তে অনুভূমিক বল এফ প্রয়োগ করে অপর প্রান্তে যুক্ত ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর টানা হচ্ছে। তাহলে এটা ঘর্ষণহীন অনুভূমিক তলে একটা বস্তু এরকম রেখেছি, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর যে দড়িটা দিয়ে টানা হচ্ছে এই যে দড়িটার ভর হচ্ছে এম, এখানে অ্যাপ্লাইড ফোর্স এফ। এটা দড়ির দ্বারা ব্লকের উপর প্রযুক্ত বল, এইখানে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা যদি এ প্রাইম বলি, এ প্রাইম কত হবে? তাহলে এখানে টোটাল ফোর্স সংস্থায় যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এফ। তাহলে আমরা জানি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন। এখানে দুটো মাসই গতিশীল হবে, এই যে বড় ব্লকটা এখানে আর এই দড়িটা। তাহলে মাস কত হলো টোটাল সিস্টেমের? এটা ইন্টু সিস্টেমের ত্বরণ। তাহলে এ সমান কত হবে? এফ বাই এম প্লাস এম। এখন দড়িটা ব্লকের উপরে কত বল দিচ্ছে সেটা যদি এফ প্রাইম হয়, এফ প্রাইম সমান তাহলে ব্লকের ভর, ব্লকটা তো এ ত্বরণ সহ গতিশীল, তাহলে ব্লকের ভর ইন্টু ব্লকের ত্বরণ এ। তাহলে এটা কত হবে? এর মান বসিয়ে দিলে এফ বাই এম প্লাস এম। তাহলে এফ এম বাই এফ ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এম প্লাস এম, অর্থাৎ এটা ডিটা হবে ডি, এফ এম বাই এম প্লাস এম। এম ভরের একটি বস্তু আনন্ততলে স্থির অবস্থায় আছে। তাহলে এরকম একটা নততল, এরকম একটা বস্তু, এটা হচ্ছে ভর ক্যাপিটাল এম। আমরা জানি এই কোণটা যদি থিটা হয় তাহলে এখানে এই কোণটা থিটা হয়, এটা এমজি হয়, এটা এমজি কস থিটা হয়, আর এদিকে কাজ করে নততল বরাবর এমজি সাইন থিটা। আচ্ছা, এদিকে নর্মাল রিয়াকশান আর এদিকে থাকে ফ্রিকশনাল ফোর্স। যদি এমজি সাইন থিটা এটা যদি ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হয় তাহলে ব্লকটা নিচের দিকে গতিশীল হবে। তাহলে এখানে বস্তু তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে যখন নতিকোণ। তাহলে দেখো এখানে গতিশীল হওয়ার শর্ত এমজি সাইন থিটা গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন লেস দেনের শর্ত দেওয়া আছে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এফ এফ, ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে, বা এমজি সাইন থিটা গ্রেটার দেন, এটা ঘর্ষণ বল কত হয়? ঘর্ষণ বল সমান মিউ ইন্টু আর, এটা হয়, এটা স্ট্যাটিক। তো এখানে মিউই ধরতে বলেছে, একটাই ঘর্ষণ বল দেওয়া আছে, তাহলে মিউ ইন্টু আর মানে এমজি কস থিটা। তাহলে এটা শর্ত কি? এমজি মিউ ইন্টু এমজি কস থিটা। তাহলে এমজিটা বোথ সাইডে কেটে যাচ্ছে, তাহলে একদিকে যদি আনি ট্যান থিটা গ্রেটার দেন মিউ, বা থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ এর উত্তরটি সঠিক, থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ, ট্যান থিটা গ্রেটার দেন মিউ বা থিটা সমান থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ, এটাই সঠিক উত্তর। নেক্সট, 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার পার সেকেন্ড করা হলো, এর জন্য যে পরিমাণ কার্য করা হলো। তাহলে এখানে কার্য শক্তি নীতি দিয়ে সমাধান করলে বিষয়টা তাড়াতাড়ি হয়ে যাবে। কার্য শক্তি নীতি অর্থাৎ কৃতকার্য সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন।
হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই ধারণা নিয়ে করলে এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। দেখ তাহলে হাফ এম, এম মানে কত এখানে 10, আর ভি স্কোয়ার মানে ফাইনাল কত হয়েছে 4 স্কোয়ার, ইউ স্কোয়ার কত 2 স্কোয়ার, সমান হাফ 10 ইন্টু 16 মাইনাস 4 সমান, এটা হচ্ছে 16 মাইনাস 4 12, 6, তার মানে এটা হচ্ছে 60 জুল। 60 জুল। কত কার্য করতে হবে 60 জুল কার্য করতে হবে। এর জন্য যে পরিমাণ কার্য করা হলো তা হলো 60 জুল। কার্য শক্তি নীতি দিয়ে করতে হবে। বেগের সঙ্গে যখন কার্যকে রিলেট করবে ওই কার্য শক্তি নীতি লাগাতে হয়। কৃতকার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সঙ্গে এখানে সমান ধরে করতে হবে ওই ধারণা। নেক্সট, কোন স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে ওর সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ। তাহলে 3 সেন্টিমিটার প্রসারিত করলে স্থিতিশক্তি হয় ইউ। স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তির যে রাশিমালা ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে ইউ সমান হাফ কে এক্স এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার। আমি এখানে পরেরটাও 6 সেন্টিমিটার আছে, আমি ইউনিট চেঞ্জ করছি না, কোনো ইউনিট না, 3 আছে তো 3 আমি লিখে দিই 3 স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি আমি ধরলাম ইউ প্রাইম, ইউ প্রাইম সমান হাফ কে ইন্টু তাহলে 6 স্কোয়ার করবো, প্রসারণ হয়েছে 6 সেন্টিমিটার। তাহলে ইউ প্রাইম বাই ইউ যদি করি, ইউ প্রাইম বাই ইউ সমান হাফ কে, এটা 6 স্কোয়ার মানে 36, আর ওটা হচ্ছে হাফ কে, যেহেতু সেম স্প্রিং তাহলে ওই স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, ওটা হবে 3 স্কোয়ার মানে 9, এটা রেশিও করলে হবে 4। তাহলে ইউ প্রাইম সমান তাহলে 4 ইন্টু ইউ, তাহলে 4 ইউ, তাহলে এটা হচ্ছে 4 ইউ। আছে টি সময়ে একটি কণার বেগ ভি সমান এটি প্লাস, ওখানে এ বাই টি প্লাস সি লেখা আছে, ওটা বি বাই টি প্লাস সি হবে, এটা ছিল, এটা বি ছিল মোস্ট প্রবাবলি। হলে এ বি সি এর মাত্রা যথাক্রমে এটা কি হবে? দেখো মাত্রা যখন লেখা হয় বাম দিকে যে রাশি আছে, ডান দিকে এই যে রাশিগুলো, ওই যে প্লাস মাইনাস সাইন দেওয়ার আগে যে রাশিগুলো, এগুলোর মাত্রার সঙ্গে কিন্তু সেম হবে। তাহলে এই পুরোটা রাশিটার মাত্রার সঙ্গে এটা সেম হবে, এটা মনে রাখতে হবে। তাহলে যে কোনো সমীকরণ লেখার সময় বাম দিকে যে রাশি আছে, ডান দিকের এই যে প্লাস মাইনাসের আগে যে রাশিটা লেখা আছে এটার মাত্রার সঙ্গে এই রাশিটার মাত্রা সমান হবে, আর এটা পুরোটার মাত্রার সঙ্গে এই রাশিটার মাত্রাও সমান হবে। তাহলে কিন্তু এগুলোকে এইভাবে যোগ বিয়োগ করা যায়। আদারওয়াইজ মাত্রা যদি সমান না হয় এইভাবে যোগ বিয়োগ করে সমীকরণ আকারে লেখা সম্ভব নয়। তাহলে এখানে বেগ দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে বেগ ভি, আর এদিকে দেওয়া আছে এটি, ভি সমান এটি প্লাস সামথিং দেওয়া আছে। তাহলে আমি মাত্রার দিক থেকে বলছি ভি এর যে মাত্রা এ টি এর মাত্রাও সেটাই হবে। তাহলে এ টি এর মাত্রা সমান ভি এর মাত্রা, এটা বলা যায়। তাহলে এর মাত্রা আমাকে জানতে হবে, তো এর মাত্রা এটা সমান ভি এর মাত্রা বাই এটা হবে টি এর মাত্রা। তাহলে এর ভি এর মাত্রা কি হবে এল বাই টি, আর টি এর মাত্রা শুধু টি। তাহলে এটা কি দাঁড়ালো এল টি টু দি পাওয়ার -2, এইভাবে। তাহলে এর মাত্রা দাঁড়াচ্ছে এল টি টু দি পাওয়ার -2। দেখি কোনটাতে আছে, বির অপশানটাতে আছে এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2, আর কোনোটাই নেই। তাহলে উত্তর ডেফিনেটলি এটা বলে দিতে পারবো অন্যগুলো না চেক করলেও। আচ্ছা আর একটা দেখে নিই না হয় সহজ করে, এইখানে দেখো টাইমের সঙ্গে সি যোগ আছে, তাহলে সেম রাশি ছাড়া কখনো যোগ হয় না। তাহলে সির মাত্রাও টাইমের মাত্রার সঙ্গে সমান হবে, দেখো সির মাত্রা টাইমের মাত্রার সঙ্গে সমান আছে, তাহলে ওই বিটাই সঠিক উত্তর। আর বি বের করতে হবে না, একটা পেয়ে গেছি। অন্যটা যদি সেম অপশান থাকতো তাহলে অন্যগুলো বের করার দরকার ছিল, না হলে এখানে আর অত বের করার দরকার নেই। তবুও আমি 3 নম্বরটা দেখিয়ে দিলাম, 2 নম্বরটার ক্ষেত্রে একই রকম। এক্ষেত্রে যেহেতু বি লেখা নেই, ওখানে এ লেখা আছে, আমি আর ওটা
করছি না। নেক্সট, দুটি ভেক্টরের ক্রস গুণফল ও ডট গুণফলের মানের অনুপাত 1/√3, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে। তাহলে দুটি ভেক্টর এ আর বি যদি দুটি ভেক্টর হয়, তাদের প্রথমে কি আছে, ক্রস গুণফল। তাহলে এ ক্রস বি, আমি যদি শুধু মানটা নিই, এ ক্রস বি সমান, এর যদি এটা মানটা বলি, তাহলে এ বি সাইন থিটা, কারণ দিকের কথা এখানে বলছি না, আমি শুধু মান নিয়ে কাজটা করছি, এ বি সাইন থিটা হয়। আর এ ডট বি ডট প্রোডাক্ট করলে এটা হয় এ বি কস থিটা, এটা হয়। তো এদের অনুপাত কত বলা আছে, 1:√3। তাহলে আমি অনুপাত করি, এ ক্রস বি বাই এ ডট বি সমান, এটা হচ্ছে এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা সমান 1/√3। তার মানে ট্যান থিটা সমান 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু কততে হয়, ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণ হয়ে আছে এখানে, অর্থাৎ এর উত্তরটি সঠিক। নেক্সট, ক্যাপিটাল এম ও স্মল এম ভরে দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আবর্তনকাল সমান। তাহলে আবর্তনকাল টি সমান হয় 2πr/v, এটা সূত্র। তাহলে ক্যাপিটাল এম ভরের কণা ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, তাহলে আবর্তনকাল টি আমি প্রথম ক্ষেত্রে লিখি, তাহলে 2πr/, ও ক্ষেত্রে আমি ক্যাপিটাল ভি দিয়ে লিখলাম এটা। আর ছোট এম ভরের যে কোণাটা ছোট আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, তো সেক্ষেত্রে পর্যায়কালও তাদের আবর্তনকাল সমান বলেছে। তাহলে এক্ষেত্রে 2πr/ আমি স্মল ভি লিখছি। তাহলে পর্যায়কাল এটা আর এটা সমান আছে, তার মানে 2πr/v ইকুয়াল টু 2πr/ স্মল ভি। তাহলে ক্যাপিটাল ভি বাই স্মল ভি যদি করি, ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর দাঁড়াচ্ছে। তো আমাকে বের করতে হবে কি, এটা কৌণিক বেগের অনুপাত, কৌণিক বেগের অনুপাত। তাহলে কৌণিক বেগ মানে ওমেগা আর বাই ওমেগা আর, এই দুটোর কৌণিক বেগের অনুপাত। মানে আর ব্যাসার্ধের বৃত্তপথে যে বড় কণাটা ঘুরছে, বড় এম ভরের যে কণাটা ঘুরছে তার কৌণিক বেগ, আর ছোট আর ব্যাসার্ধের বৃত্তপথে ছোট এম ভরের যে কণা ঘুরছে তার কৌণিক বেগের অনুপাত জানতে চাইছে। তো আবর্তনকাল কিন্তু দুজনের সমান, তাহলে কৌণিক বেগের অনুপাত, তাহলে ওমেগা সমান এটা হয় কি ভি বাই আর, আর এটার ক্ষেত্রে হবে ছোট ভি বাই ছোট আর। তাহলে এটা তাহলে বড় ভি বাই এটা ইন্টু এটা, তাহলে হয়ে যাবে স্মল আর, এটা সমান বড় ভি বাই ছোট ভি সমান ক্যাপিটাল আর বাই এটা ইন্টু স্মল আর বাই এটা। তাহলে এটা কেটে গেল, এটা ইকুয়াল টু 1। তার মানে ওমেগা আর সমান ক্যাপিটাল ওমেগা আর সমান স্মল ওমেগা আর, তার মানে দুটো সমান। তাহলে অনুপাত কত হলো, তাহলে এটাই, এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে 1 হবে। নেক্সট, স্থির অবস্থায় স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে। টি সময়ে যে দূরত্ব সরবে তা ড্যাশের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে থাকে। স্থির ক্ষমতায় কোনো যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে গতিশীল করা হচ্ছে, সেক্ষেত্রে সময়ের সঙ্গে দূরত্ব দেওয়া আছে, ওটা বেগও দেওয়া থাকে অনেক সময়। তবে এটা মনে রাখতে পারলে ভালো, না হলে ক্যালকুলেশন একটু লম্বা ক্যালকুলেশন হয়।
আমি ক্যালকুলেশন করে দিচ্ছি আর মনে রাখার কথাটাও বলে দিচ্ছি। ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো। তাহলে স্থির ক্ষমতা সম্পন্ন যন্ত্র, তাহলে পি ইকুয়াল টু ধ্রুবক, এখানে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার পি সমান হয় কি বল ইন্টু বেগ এফ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা আছে এটা। তাহলে এটাকে আমি লিখতে পারি এম বলটাকে ডিভি ডিটি ইন্টু ভি সমান কনস্ট্যান্ট এটা, বা ভি ডিভি ডিভি ভি ইন্টু ডিভি ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি, এভাবে লেখা যায়। তো এখানে কনস্ট্যান্টকে আমরা পি তো ধরেই নিয়েছি, তাহলে ওটাকে আমি লিখেই দিই পি, এটাকে এইভাবে লিখে দিই, এটা ইকুয়াল টু তাহলে পি বাই এম ইন্টু ডিটি। কনস্ট্যান্টটাকে তো পি ধরেছি, পিটা ওই পাওয়ারটা কনস্ট্যান্ট আছে পিটা। তাহলে এখন যদি ইন্টিগ্রেশন করি, এই যে ইন্টিগ্রেশনের ব্যাপারটা আছে, এইগুলো একটু কারোর কমপ্লিকেটেড মনে হতে পারে। এটা ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই টু হবে, ভি স্কোয়ার বাই টু হলে এটা হবে পি বাই এম ইন্টু টি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ধরো C1 হবে। একটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, তাহলে আর টি ইকুয়ালস টু জিরো, টি ইকুয়াল টু জিরো, ভি ইকুয়াল টু জিরো ছিল, তাহলে এটা জিরো বসিয়ে দিলে C1 ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই টু সমান পি বাই এম ইন্টু টি, অর্থাৎ যেহেতু পি এম এগুলো ধ্রুবক রাশি, তাহলে ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ, ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ। তাহলে এইটা মনে রাখতে হবে, যেটা এখানে মনে রাখতে হবে কনক্লুশনগুলো বলে দিচ্ছি। ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ, এটা কনস্ট্যান্ট পাওয়ারের সাহায্যে কোনো যন্ত্র যদি কোনো বস্তুকে গতিশীল করে, মানে কনস্ট্যান্ট পাওয়ারের কোনো গাড়ি যদি গতিশীল হয়, সেক্ষেত্রে বেগের সঙ্গে সময়ের সম্পর্ক এরকম হবে। কোনো বস্তুকে এখানে গতিশীল করা হয়েছে, সেক্ষেত্রে একই নিয়ম। এবারে আরেকটা আছে, যেটা হচ্ছে কি পজিশনের সঙ্গে টাইমের সম্পর্ক। এখানে দেওয়া আছে যেটা দূরত্ব সরাবে তা ড্যাশের সঙ্গে সমানুপাতিক, মানে পজিশনের সঙ্গে টাইমের সম্পর্কটা জানতে চাইছে। তাহলে সেটা কেমন হবে, সেটা করতে গেলে তোমাকে এই যে রাশিমালাটা পেয়েছো ভি স্কোয়ার বাই টু সমান, এটা আর একবার এটাকে লিখতে হবে। আমরা জানি ভি সমান কত হয়, ভি সমান এটা তো দেখতে পাচ্ছি ভি স্কোয়ার বাই টু সমান পি বাই এম ইন্টু টি, এটা তাহলে ভি সমান টু পি বাই এম ইন্টু টি হোল টু দি পাওয়ার হাফ বাই এম হোল টু দি পাওয়ার হাফ। এটাকে যদি আমি ডিএসডিটি ফর্মে লিখি, তাহলে এটা দাঁড়াবে ওইটাই আছে, তাহলে টু পিটি বাই এম ইন্টু হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডিটিটা ওদিকে সরিয়ে দিয়ে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে, এস ইকুয়াল টু টু পি বাই এম, এটা হোল টু দি পাওয়ার হাফ, আর টি করলে টির ইন্টিগ্রেশন করলে টি টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন করলে ওটা 3/2 হবে, আর একটা সামনে ওই 2/3 এটা চলে আসবে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। স্টার্টিংয়ে সরণ শূন্য ছিল, টাইম যখন জিরো তখন সরণ শূন্য ছিল, মানে ওটা C2 ইকুয়াল টু জিরো হবে। C2 ইকুয়াল টু জিরো হলে তাহলে আমরা লিখব কি, এস ইকুয়াল টু টু পি বাই এম, টু পি বাই এম হাফ, আর এটা আছে 2/3 একটা সামনে আছে, এটাকে ভেতরে আমি লিখতেও পারি, আর এটা আছে টি টু দি পাওয়ার 3/2, এইটা এটা লেখা যাচ্ছে। তাহলে আলটিমেট এস প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2, এইটা মনে রাখতে হবে। তাহলে ভি সমানুপাতিক এটা, আর এস সমানুপাতিক টি টু দি পাওয়ার 3/2, এইটা টি টু দি পাওয়ার তাহলে 3/2। এই রাশিমালাগুলো মনে রেখে দিলে সুবিধা, আর না হলে এরকম ক্যালকুলেশন করতে হয়, এটা ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়। ক্যালকুলেশনের সংক্ষিপ্ত কোনো পদ্ধতি এখানে লাগানো যায় না, কিন্তু এই সিচুয়েশনটা স্পেশাল একটা সিচুয়েশন, যেখানে এই দুটো সম্পর্ক মনে রেখে দিলে কিন্তু ঝটপট এমসিকিউ সমাধান করা যাবে। তাহলে এখানে উত্তর হবে
দূরত্বের সঙ্গে সম্পর্কটা এটা, মানে এইটা উত্তর হবে। এখানে 3 দাগের উত্তরটা হবে মানে সি। নেক্সট, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? একদম কমন এবং সহজ কোশ্চেন এটা। তাহলে গোলকের আয়তন পরিমাপে ত্রুটিকে লেখা হবে, আনুপাতিক ত্রুটিকে ডিভি বাই ভি সমান 3 ইন্টু ডিআর বাই আর, এরকম ছিল সম্পর্কটা। কারণ ভি সমান 4/3 পাই আর কিউ ছিল, সেখান থেকে ডিভি বাই ভি করলে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি কত? 2%। তাহলে 3 ইন্টু এটা 2, এটা ডিআর বাই আর শতকরা যদি করি, ওটাকে যেটা লেখা হয় ডিআর বাই আর ইন্টু 100 সমান 2। তাহলে ডিআর বাই আর সমান সমান 2/100। তাহলে এক্ষেত্রে এটা তাহলে 2/100 লিখতে হবে। তাহলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, তাকে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 2/100 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, তাহলে এটা হবে 6%। একদম এটা সহজ ক্যালকুলেশন, 6% হবে। তাহলে এইগুলো, এই যে যে রাশিমালাগুলো আমি হঠাৎ করে লিখে দিয়েছি, এগুলো মেন যখন থিওরিটিক্যাল ক্যালকুলেশন থাকে সেখানে এগুলো বিস্তারিত করা হয়। এখানে এগুলো পরপর প্র্যাকটিস করলে সহজেই মনে থাকবে। এটা গোলকের ক্ষেত্রে যদি এটা গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বলতো, সেখানে আর স্কোয়ার আছে, মানে এখানে তাহলে 2, এখানে 3 হতো না, তখন 2 হতো, তাহলে সেটা 4% উত্তর হতো। যদি বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বলতো তখন 4% হতো। এইভাবে সহজেই মনে রাখা যায়, এটা দেখেই সঙ্গে সঙ্গে উত্তর বলা যায়। এত কিছু ক্যালকুলেশন সেখানে করতে হবে না, এখানে জাস্ট আমি বোঝানোর জন্য ক্যালকুলেশন করছি, কিন্তু পরীক্ষাতে এগুলো দেখা মাত্রই উত্তর করা যাবে। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে, এখানে গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি 2% দেওয়া আছে। তাহলে আনুপাতিক ত্রুটি ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে লেখা হয়? ডিআর বাই আর ইন্টু 100 ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 2, তার মানে ডিআর বাই আর সমান 2/100, এটা দেওয়া আছে। গোলকের আয়তন নির্ণয় ত্রুটি, গোলকের আয়তনকে আমরা ভি দিয়ে লিখি, তাহলে আয়তন নির্ণয় ত্রুটি ডিভি বাই ভি, এটাকে আনুপাতিক ত্রুটি বলা হয়, সমান গোলকের যে সূত্র ছিল আয়তনের 4/3 পাই আর কিউ। তাহলে এটা যেহেতু 3 আছে, তাহলে সামনে 3 আসে ইন্টু ডিআর বাই আর। গোলকের আয়তন নির্ণয়ের আনুপাতিক ত্রুটিকে এভাবে লেখা হয়, সমান তাহলে 3 ডিআর বাই আর কত দেওয়া আছে? এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে? 6/100। তাহলে আয়তন নির্ণয়ের ত্রুটি শতকরা আকারে উত্তর দেওয়া আছে। তাহলে ডিভি বাই ভি ইন্টু 100 সমান 6/100 ইন্টু 100 সমান 6%। তাহলে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি হবে 6%। তার মানে এইটা সঠিক উত্তর। নেক্সট, সান্দ্রতাঙ্কের মাত্রা, এটা মনে থেকে যায়, যদি না থাকে তবুও আমি সে কারণে বের করে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি ভিসকাস ফোর্স এফ এগুলো ইকুয়াল টু সি, এটা ভিসকাস ফোর্স এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিজেড। এগুলো ক্লাস 9-এও ছিল, 9-এ ছিল, তবে এতটা ম্যাথমেটিক্যাল ছিল না, এখানে আছে যদিও। এটা ক্যালকুলেশন করে আমরা ইটার ভ্যালুটা বের করে নেব। তাহলে ইটা ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই ডিজেড। তাহলে উপরে আছে ফোর্স মানে বল, বলের মাত্রা হচ্ছে ml t⁻², এ হচ্ছে এল স্কোয়ার, আর ডিভি এটা মানে কি? বেগের মাত্রা, তাহলে এল বাই টি, আর তলায় আছে এটা ডিজেড, এটা দূরত্বের মাত্রা, তাহলে তলায় হবে একটা এল, তাহলে এল এটা চলে গেল, তাহলে এটা থাকছে কি? এটা টিটা উপরে যাবে, আর এখানে তাহলে এম এল এর এখানে একটা আর এখানে দুটো, তাহলে l⁻⁻1, আর টিটা উপরে গেলে t⁻⁻1, এম l⁻⁻1 t⁻⁻1, অর্থাৎ এক্ষেত্রে সির অপশানটি সঠিক আছে, সির অপশানটি সঠিক।
সংঘাত গুণাঙ্ক শূন্য হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর সংঘাত গুণাঙ্ক শূন্য, তার মানে ই সমান ওখানে কি ছিল v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2, এরকম সংঘাত গুণাঙ্কের যে ডেফিনেশন। তাহলে সংঘাত গুণাঙ্কের মান শূন্য হওয়ার অর্থ তাহলে উপরের পার্টটা জিরো হয়েছে, নিচেটা তো জিরো নয়, তাহলে উপরের পার্টটা জিরো হয়েছে, তার মানে v2 মাইনাস v1 ইকুয়াল টু জিরো, তার মানে v1 সমান v2। এটা তখনই সম্ভব, এখানে দেখো কি অপশান দেওয়া আছে, বস্তু দুটি স্থির অবস্থায় থাকবে না, বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। হ্যাঁ, যখন আটকে যাবে দুটি বস্তু একই বেগ নিয়ে চলতে থাকবে, সেক্ষেত্রে ওই ইর মান জিরো হয়ে যাবে। বস্তু দুটি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে তাও নয়, বস্তু দুটি ভিন্ন বেগে একই দিকে চলবে ওগুলো নয়, কিছু নয়। তাহলে এখানে অপশান টু এখানে কারেক্ট, মানে বস্তু দুটো পরস্পরের সঙ্গে আটকে যাবে। নেক্সট, কার্যের একক দেওয়া আছে জুল কার্য ডব্লিউ সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স হচ্ছে নিউটন ইন্টু মিটার, তাহলে এটা হচ্ছে জুল হলে এটা নিউটন মিটার হবে, তাহলে দেখো নিউটন মিটার অপশান আছে, মানে সিটটা হবে। এরপরে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ সরণের সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব, এটা দেওয়া আছে। থামার আগে কণাটির কত দূর যাবে, তাহলে থামার আগে কণাটি কত দূর যাবে, তাহলে থামার আগে মানে বেগ শূন্য হবে, তাহলে বেগ শূন্য হবে, আগে বেগটা দেখিয়ে নিই। তাহলে dx বাই dt, বেগ এটা কত হবে, এটা 0, এটা 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 3t স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে t স্কোয়ার ইকুয়াল টু 4, t সমান 2, তাহলে 2 সেকেন্ড পর বেগ শূন্য হবে, তাহলে 2 সেকেন্ড পর যদি বেগ শূন্য হয় তাহলে x সমান কত হবে, তখন x সমান 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস এটা হচ্ছে 2 কিউব, তাহলে 40 প্লাস 24 মাইনাস 8, 64 মাইনাস 8, দ্যাট ইজ এটা আসবে 56 মিটার, 56 মিটার, অর্থাৎ সির উত্তরটি সঠিক। নেক্সট, যদি এ ডট বি সমান ম্যাগনিটিউড অফ এ ক্রস বি হয়, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ ডট বি সমান ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, তাহলে এ ডট বি সমান কি হয়, এ বি কস থিটা, আর এটা কি হয় এ বি সাইন থিটা, এই দুটো সমান, তার মানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1 বা ট্যান থিটা ইকুয়াল টু 1 সমান ট্যান কত ডিগ্রিতে 1 হয় 45 ডিগ্রি, তাহলে এখানে রেডিয়ানে দেওয়া আছে, তাহলে ডিগ্রিতে নেই, তাহলে এটা কত হবে পাই বাই 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান পাই বাই 4, 45 ডিগ্রি, পাই বাই 4, অর্থাৎ ডির উত্তরটা এখানে সঠিক, এইটা ডি। নেক্সট, নিচের কোন ছবিটি দ্রুতি সময় লেখ হতে পারে না, এখন দ্রুতি সময় দেখো এখানে ভির সঙ্গে টি সমানুপাতিক হারে বাড়ছে, কেন হতে পারে, এটা কমছে হতে পারে, এটা প্রথমে বাড়ছে তারপরে কমছে হতে পারে, কিন্তু এই জায়গাটায় এইটা কেন হবে না, তুমি যদি টির একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমি যদি একটা এভাবে লাইন টানি, দেখো টির একটা মানের জন্য বেগের দুটো মান বা এখানে দ্রুতির দুটো মান পাওয়া যাচ্ছে, তাহলে এই গ্রাফটার মানে তো এটা বোঝাচ্ছে, এরকম যেহেতু গ্রাফটা, তাহলে টির একটা বিশেষ মানের জন্য এখানে দ্রুতির দুটো মান পাওয়া যাচ্ছে, যা বাস্তবে কখনো সম্ভব নয়, তার মানে ডি এর গ্রাফটা হতে পারে না, এক্ষেত্রে ডিটা হবে না, এটা ইম্পসিবল, এটা উত্তর হবে। অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে, এখানে
নিরাপদে বাগনার ক্ষেত্রে গাড়ির সর্বোচ্চ বেগ মানে ওটা স্লিপ করবে না, তো সেক্ষেত্রে ভি ম্যাক্স সমান যেটা ছিল √ওভার মিউ জি আর বা আর জি, যেটা এটা, যেখানে আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, মিউটা হচ্ছে ওই রাস্তা এবং ওই গাড়ির টায়ারের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা, আর জিটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে এক্ষেত্রে মিউর যে ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 0.6, আর জির মানটা আমরা যদি 10 ধরে নিই, জির মান 10 ধরবো, আর এটা ধরবো, আর কত দেওয়া আছে 150, তাহলে এটা হবে 15×6 = 90। তাহলে 150 একটা শূন্য কেটে যাবে, 15×6 = 90 হবে। তাহলে 90 আর এটা 10, মানে এটা হবে 9 আর এটা 100, তার মানে 3 মানে 30 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ। এই দ্রুতিতে গাড়িটির সর্বোচ্চ বেগ কত হতে পারে ওই বেগ নিয়েই সে টার্ন নিতে পারে, 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বির উত্তরটি এখানে সঠিক। এখানে দেওয়া আছে 6.0025 সংখ্যাটিতে সার্থক অঙ্ক কতগুলি আছে। সার্থক অঙ্ক, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমে নাম্বার আছে, শেষেও নাম্বার আছে, মাঝে পয়েন্ট আছে। তো এখানে সার্থক অঙ্ক তাহলে হিসাব করলে 1 2 3 4 5, এখানে সিম্পল একদম অ্যান্সার হবে 5, সার্থক অঙ্ক সংখ্যা 5। নেক্সট, একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় ব্যাপী V1 সুষম বেগে চলে, পরে একই সময় ব্যাপী সুষম গতিবেগ V2 নিয়ে চলল, গাড়ির গড় গতিবেগ কত হবে? তাহলে এখানে সমান সময়, তাহলে টোটাল যে ডিস্টেন্স সোজা রাস্তা বরাবর চলছে কিছু সময় ধরে, ধরো T1 সময়ে ওটা V1 বেগ নিয়ে গেছে, একই সময়ব্যাপী সুষম গতিবেগে V2 নিয়ে চললো, গাড়ির গড় গতিবেগ কত হবে একই সময়? তাহলে এটাকে যদি আমরা টি দিয়ে লিখি, তাহলে এ সময়টাও টি, এখানে বেগ ছিল V2, তাহলে S1 আর S2 এটা কত হয়? আমরা জানি S1 সমান V1 ইন্টু টি, আর S2 সমান V2 ইন্টু টি। তাহলে যেহেতু সুষম বেগে চলছে তাহলে এই সূত্র আমরা লাগাতে পারি। তাহলে গাড়ির গড় গতিবেগ V সমান মন অতিক্রান্ত দূরত্ব S1 S2 বাই মোট সময় মানে 2t, এটা সমান কত হবে? V1t প্লাস V2t বাই এটা হচ্ছে 2t, তাহলে কেটে গেল টিটা, তাহলে থাকছে V1 প্লাস V2 বাই 2, অর্থাৎ 4 নম্বর অপশানটি এক্ষেত্রে সঠিক। 4 নম্বর V1 প্লাস V2 বাই 2। নেক্সট, একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? প্রাসের গতির ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? তাহলে প্রাসের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, এভাবে অনুভূমিকের সঙ্গে একটা বস্তুকে ছুড়ে দিলে এইভাবে এসে ভূমি স্পর্শ করে, এটাকে আমরা ন্যাচারালি এক্ষেত্রে প্রাস বলে থাকি। তো এখানে যখন ওটাকে ইউ বেগে ছোড়া হয়, ইউর দুটো কম্পোনেন্ট, এটা যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুড়ি, এইদিকে থাকে ইউ কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে ইউ সাইন থিটা। তাহলে অন্য যে কোনো অবস্থানে এখানে যখন আসে ওই ইউ কস থিটা ওটা কিন্তু পরিবর্তন হয় না, যেমন সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে তাও একই ইউ কস থিটা, কিন্তু এদিকে 0, এদিকে কোনো বেগের উপাংশ নেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে, তাহলে সবসময় ইউ কস থিটাটা অপরিবর্তিত আছে, অর্থাৎ বেগের অনুভূমিক উপাংশ যেটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকে তার পুরো গতিটা জুড়ে, পুরো গতিপথ জুড়ে, অর্থাৎ বেগের অনুভূমিক উপাংশ। নেক্সট, সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির
ব্যাসার্ধের অনুপাত 1:2, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত কত হবে? অভিকেন্দ্র বল, আমরা অভিকেন্দ্র বল জানি mv²/r হয়। তাহলে দুটি কণার ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান, তাহলে সমভরের কণা, তাহলে mv1² সমান অভিকেন্দ্র বল প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে mv2²/r2। তাহলে এমটা যেহেতু সমান বলেছে আমি এম লিখে দিয়েছি, তাহলে এমটা কেটে গেল। তাহলে আমাকে বের করতে হবে যেটা কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত কত, v1 v2। তাহলে v1² সমান এটা হবে r1/r2। তাহলে এটার ব্যাসার্ধের অনুপাত কত আছে? ব্যাসার্ধের অনুপাত আছে 1:2। তার মানে v1/v2 সমান √r1/r2 সমান √1/2, √1/2। তার মানে এটা 1:√2, v1/v2 = 1:√2, এইটা। নেক্সট, 1 কেজি ভরের একটি বস্তু সুতো দিয়ে ঝোলানো আছে। এই ব্যবস্থাটিকে দুটো ক্ষেত্র 4.9 মিটার/সেকেন্ড ত্বরণে উপরে তোলা হচ্ছে, 4.9 মিটার/সেকেন্ড ত্বরণে নিচে নামানো হচ্ছে। সুতোটির টানের অনুপাত কত হবে? তাহলে যখন উপরে তোলা হবে কোনো বস্তুকে, টানটা বেশি পড়বে। তাহলে টি, এক্ষেত্রে টি সমান mg + ma হবে। তাহলে কত হবে ওটা? তাহলে এটা লিখব, এটা যদি T1 বলি, T1 সমান mg + ma। তাহলে m হচ্ছে এখানে 1 কেজি ভরের বস্তু, তাহলে 1, gটা 9.8 প্লাস এখানে a ত্বরণ কত 4.9। তার মানে এটা হচ্ছে, এটা 9 17 7 1 আর 9 4 13 1 14, 14.7 এত নিউটন। দ্বিতীয় ক্ষেত্রে যখন ওটাকে নামানো হচ্ছে তখন সুতোর টান কম হবে, কম সেটা কত হবে mg - ma হবে, সমান এটা তাহলে 1 × 9.8 - 4.9 = এটা হবে 4.9। এখন প্রশ্ন, সুতোটির টানের অনুপাত দুটি ক্ষেত্রে, তাহলে T1/T2 সমান 14.7/4.9, মানে এটা হবে উপরে 3/1, 3:1। একের দাগের উত্তরটা সঠিক। নেক্সট, অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না? অস্থিতিস্থাপক সংঘর্ষে মানে কি, এখানে শক্তির কিছু অংশ অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে যেটা সংরক্ষিত হয় না সেটা হচ্ছে গতিশক্তি সংরক্ষিত হয় না। গতিশক্তি সংরক্ষিত হয় না। লাস্ট, এখানে কি আছে এরপরে দেখছি, এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে একটি পাথর বেঁধে ওর উপর প্রান্তকে কেন্দ্র করে পাথরটিকে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এল দৈর্ঘ্যের, তাহলে এল দৈর্ঘ্যের সুতো, এইভাবে একটা পাথর বাঁধা আছে, এটা এল, ক্যাপিটাল এল দৈর্ঘ্য। সুতো এক প্রান্তে একটি পাথর বেঁধে ওর উপর প্রান্তকে কেন্দ্র করে পাথরটিকে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। কোনো এক মুহূর্তের নিম্নতম অবস্থানে পাথরটির দ্রুতি হচ্ছে, এখানে দ্রুতি হচ্ছে ইউ। পাথরটিকে যে অবস্থানে সুতোটি অনুভূমিক থাকে সেই অবস্থানে পৌঁছালে পাথরটির বেগের মান কত হবে? মানে এইরকম অবস্থায় যখন যাবে তখন বেগের মান কত হবে? এখানে যে বেগটা হবে সেটা যদি ভি হয়, ভি সমান কত, এটা বের করতে হবে। তাহলে এখানে শক্তি সংরক্ষণ নীতি লাগিয়ে কাজটা করে নেওয়াই ভালো। শক্তির সংরক্ষণ নীতি লাগিয়ে আমরা করব। তাহলে যখন এই অবস্থানে আছে,
এইটাকে আমরা লেভেল ধরে নিচ্ছি, এই অবস্থানে যখন আছে তখন তার বেগ আছে ইউ, এটার ভর সাপোজ এম, এখানে ভর এম, বেগ হচ্ছে ভি। তাহলে এখানে এই যে নিম্ন অবস্থানে এখানে স্থিতিশক্তি আর গতিশক্তি যোগফল, এখানে স্থিতিশক্তিকে আমি শূন্য ধরছি, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এখানে স্থিতিশক্তি শূন্য ধরছি। তাহলে শূন্য প্লাস গতিশক্তি, গতিশক্তি কত হবে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি এখানে। আর এই অবস্থানে স্থিতিশক্তি আর গতিশক্তি, তাহলে ওখানে স্থিতিশক্তি তাহলে কতটা হাইট উঠে গেছে, এটা এল হাইট উঠে গেছে ওখানে, তাহলে স্থিতিশক্তি হবে এম জি এল, এম জি এইচের জায়গায় এখানে এম জি এল প্লাস হাফ এম ভি স্কোয়ার, ওখানে গতিশক্তি এটা। তাহলে আমাকে বের করতে হবে ভির ভ্যালুটা। তাহলে এটাকে যদি আমি এদিকে করে দিই, হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি এল, তাহলে এমটা উভয় পক্ষে চলে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এল, টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এল। তাহলে এখানে ভি সমান কত হবে রুট ওভার, আচ্ছা টু একটা বেরিয়ে আসবে, তাহলে ভি সমান রুট ওভার টু, যদি কমন দিয়ে দিই ইউ স্কোয়ার মাইনাস জিএল, এটা আসছে ইউ স্কোয়ার মাইনাস জিএল, অর্থাৎ না এখানে একটা দুই এক্সট্রা লেখা হয়ে গেছে, এটা দুই হবে না, এখানে এইখানে এই দুইটা থাকবে না, এটা তাহলে হবে ইউ স্কোয়ার মানে টু, ওখানে আমি যদি ওইদিকে মাল্টিপ্লাই করি এই হাফ আর টু কেটে যাবে, ইউ স্কোয়ার মাইনাস টু জিএল, তাহলে এই দুইটা থাকবে না, তাহলে রেজাল্টটা আসবে এইটা, এটা হবে ইউ স্কোয়ার মাইনাস টু জিএল, ইউ স্কোয়ার মাইনাস টু জিএল, অর্থাৎ এখানে এর উত্তরটা সঠিক আছে, এর উত্তরটি সঠিক উত্তর হবে ভি সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএল। তাহলে এটা শক্তি সংরক্ষণ দিয়েই ব্যাখ্যা করতে হবে, তাহলে এটা বের করা সহজ হবে। তাহলে এখানে স্থিতিশক্তি গতিশক্তি যোগফল, এখানে স্থিতিশক্তি গতিশক্তি যোগফলের সঙ্গে সমান করে আমাদের সমাধান করলে রেজাল্ট আসছে। একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির 2%, চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে? ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির 2%, লেখা হবে কি হবে গাণিতিকভাবে, ডিআর, আরটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ডিআর বাই আর, ব্যাসার্ধ পরিমাপের আনুপাতিক ত্রুটি এখানে শতকরা আকারে দেওয়া আছে, ইন্টু এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা ত্রুটি পাই, সেটা সমান 2%। তাহলে ডি আর বাই আর ইকুয়াল টু 2/100, এটা দেওয়া আছে। চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে? চাকতির ক্ষেত্রফলের ফর্মুলা এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে এখানে এরর ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী আমি আর এর মাঝের স্টেপগুলো করছি না, তাহলে এটাকে এভাবে লেখা হয় ডিএ বাই এ, ওটা লগ নিয়ে যে ক্যালকুলেশন হয় সেখান থেকে এটা এসছে। তাহলে ডিএ বাই এ সমান 2 ইন্টু ডিআর বাই আর, তাহলে এখানে 2 ইন্টু ডিআর বাই আর মানে 2/100 সমান তাহলে হবে এটা 4/100। তাহলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কিভাবে হিসাব হবে? এটা তো গেল ক্ষেত্রফল পরিমাপের আনুপাতিক ত্রুটি, শতকরা করলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 100 ইন্টু 100, তাহলে এটা উত্তর হবে 4%, তাহলে 4%, তাহলে এর উত্তরটি এক্ষেত্রে সঠিক। নেক্সট, কোনো বস্তুর গতিবেগ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত একটি সরল রেখা, বস্তুটির ত্বরণ কত? তাহলে গতিবেগ সময় লেখচিত্র ভিটি, একদিকে টাইম আর একদিকে ভেলোসিটি, এটা কিরকম? এরকম দেখতে, এটা হচ্ছে
45 ডিগ্রি। তাহলে ভিটি লেখচিত্রের নতি থেকে আমরা ত্বরণের মান নির্ণয় করতে পারি। ভিটি লেখচিত্রের নতি, নতি মানে আমরা যেটাকে বলি ট্যান থিটা, এটাই হচ্ছে ত্বরণের সঙ্গে সমান হয়, এ সমান ট্যান থিটা। তাহলে এখানে থিটার ভ্যালু বসিয়ে দাও, তাহলে ট্যান এটা 45 ডিগ্রি সমান 1 হবে। তাহলে এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এর উত্তরটি এখানে সঠিক। নেক্সট, কোনো এক মুহূর্তে সরল রেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি ইউ এবং 4u, ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামবে তাদের অনুপাত। তাহলে একটা গাড়ি এইটার বেগ এদিকে ইউ, আর একটা গাড়ি সেম ডিরেকশানে যাচ্ছে কিন্তু এর স্পিড হচ্ছে 4u। গাড়ি দুটোর মন্দন সরলরেখা একই মন্দনে চলছে, তাহলে এ যদি এ মন্দনে চলে মানে মাইনাস এ দিয়ে লিখব, এটাও তাহলে মাইনাস এ মন্দনেই চলছে। তো যেটা কম স্পিডে চলছে সেটা তাহলে কম দূরত্বে গিয়ে দাঁড়িয়ে যাবে, এখানে রেস্টে আসবে। এটা বেশি স্পিডে চলছে তাহলে বেশি দূরত্ব গিয়ে রেস্টে আসবে, এটা বোঝা যাচ্ছে। ধরা যাক এটা S1 দূরত্ব গিয়ে রেস্টে আসবে আর এটা S2 দূরত্ব গিয়ে রেস্টে আসবে। তাহলে এই S1 এবং S2-র রেশিওটা বের করতে বলা আছে। সূত্র যেটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, মন্দন সহ গতিশীল বস্তুর ক্ষেত্রে গতির যে সমীকরণটা এরকম ছিল। তাহলে চূড়ান্ত বেগ এখানে সকলেরই 0, এরও 0, এরও 0 চূড়ান্ত বেগ। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি লিখি সমীকরণটাকে, তাহলে এটা হবে প্রথমের বেগ ইউ ছিল ইউ স্কোয়ার মাইনাস 2a(s1). দ্বিতীয়টির ক্ষেত্রে যদি একই সমীকরণ ব্যবহার করি, চূড়ান্ত বেগ 0 সমান তাহলে 4u স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 4u হোল স্কোয়ার, 4u হোল স্কোয়ার মাইনাস 2a(s2). এটা তাহলে এটা থেকে s1 সমান ইউ স্কোয়ার বাই 2a, আর এইটা থেকে s2 সমান এটা তো হবে 16u স্কোয়ার বাই 2a। তাহলে s1 আর s2 রেশিও কত আসবে? s1 is to s2, s1 বাই s2 সমান ইউ স্কোয়ার বাই 2a, আর এটা হবে 16u স্কোয়ার বাই 2a, তাহলে টু 1/16, 1/16, মানে ডির উত্তরটি এখানে সঠিক। নেক্সট, সরলরেখায় চলমান সমভরের দুটি বস্তু, এখানে এটা দুটি বস্তু, এটা দুটির নয়, দুটি বস্তু, এটা কিছু না, দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হয়েছে। তাহলে এইভাবে দুটো বস্তু আছে, এও সামনের দিকে যাচ্ছে u2, এও যাচ্ছে u1, u1 গ্রেটার দেন u2, দুটোর ভর কিন্তু সমান। তাহলে সংঘর্ষের পর কি হবে? এটা যখন ধাক্কা মারবে তারপরে এইটার বেগ, সামনের দিকেরটার বেগ এটা হচ্ছে v2, এটা যদি v1 হয় তখন কিন্তু v2 গ্রেটার দেন v1 হয়ে যাবে। অর্থাৎ যদি ভর সমান হয়, বস্তু দুটো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বেগ বিনিময় করবে। সরলরেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বস্তু দুটি, এখানে সমভর কথাটা যদি থাকে তাহলে বস্তু দুটি বেগ বিনিময় করবে, না হলে ওই কমা বাড়া হয়ে যাবে। অর্থাৎ প্রথম বস্তুর বেগ যদি ভর সমান না হয় তাহলে প্রথম বস্তুর বেগ বেড়ে যাবে, এই বস্তুটা মানে এই যে সামনের দিকে যে বস্তুটা ছিল যার বেগ কম ছিল, সংঘর্ষের পর তার বেগ বেশি হবে, আর এখানে এই বস্তুটার বেগ কি ছিল? বেশি ছিল, সংঘর্ষের পর ওর বেগটা কমে যাবে, এই ঘটনাটা ঘটবে। তো এই ক্ষেত্রে সমভর দেওয়া আছে, তাহলে সমভরে দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে সংঘর্ষের পর বস্তু দুটি বেগ বিনিময় করবে।
অর্থাৎ এখানে ডির উত্তরটি সঠিক, বেগ বিনিময় করবে। অর্থাৎ বলতে পারি v1 সমান u2 আর v2 সমান u1, এই কন্ডিশনটা আছে, বেগ বিনিময় করবে। নেক্সট, আর ব্যাসার্ধ ও মিউ গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না হড়কে যে সর্বোচ্চ গতিবেগে ছুটতে পারে তা হলো। তাহলে রাস্তা এইভাবে আছে, তো একটা গাড়ি এইভাবে যখন রাস্তায় গতিশীল হয় ভি বেগে, রাস্তায় যদি এর গাড়ির গতি বেশি থাকে তাহলে এই দিকে স্লিপ করে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ ঘর্ষণ বল তাহলে এই দিকে কাজ করে গতির বিপরীতে। আর এইদিকেই হচ্ছে এই গতির ক্ষেত্রে যে বৃত্তপথ, সেই বৃত্তপথের ব্যাসার্ধটা এইভাবে আর দিয়ে লিখছি আমি, আর ক্যাপিটাল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা জানি কোনো বস্তু বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হয় কত, m ইন্টু ভি স্কোয়ার। এখানে ভির মানটা বের করব, এম ভি স্কোয়ার বাই আর। এখানে এই অভিকেন্দ্র বল ঘর্ষণ বল থেকেই সর্বোচ্চ যেটা হয় ঘর্ষণ বল থেকে আসতে পারে। এখানে ঘর্ষণের কথা বলেছি, যেহেতু ঘর্ষণ বল থেকেই অভিকেন্দ্র বলের সৃষ্টি হবে, বা ঘর্ষণ বলই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এই ঘর্ষণ বল লিখে দিতে পারি। তাহলে এম ইন্টু ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু, তাহলে এটা হবে কত, ঘর্ষণ বল ইকুয়াল টু মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া মানে এম জি। তাহলে উভয় পক্ষে যদি এম কেটে যায় তাহলে ভি সমান কত হবে, রুট ওভার মিউ মিউ জি আর বা আর জি, এখানে আর ইন্টু জি, এটা। অর্থাৎ এক্ষেত্রে ডির উত্তরটি সঠিক। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এর থেকে বেশি বেগে যদি বাঁক নিতে চায় তাহলে গাড়িটা স্লিপ করে এদিকে বেরিয়ে আসবে, এর থেকে কম হলে কোনো অসুবিধা নেই। তাহলে সর্বোচ্চ এই বেগে গাড়িটি ছুটতে পারে ওই বাঁকযুক্ত রাস্তায়। নেক্সট, 1 কেজি মিটার সমান, এখানে এটা কার্যের অভিকর্ষী এককের কথা বলা হয়েছে 1 কেজি মিটার, অর্থাৎ 1 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 1 কেজি। 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার, এই দূরত্বটা যদি 1 মিটার হয়, 1 মিটার তোলার জন্য যে কার্যটা করতে হয় সেটাকে আমরা 1 কিলোগ্রাম মিটার বলে থাকি। তাহলে এর 1 কেজি ভরের বস্তুর ওজন, ওজন মানে এক ধরনের বল, তাহলে ডব্লিউ সমান হয় কি এম জি। সরণ কতটা হয়েছে 1 মিটার, তাহলে কৃতকার্য ডব্লিউ সমান, আচ্ছা এখানে ওয়ার্ক বলে লিখি কারণ এখানে ওয়েটকে ডব্লিউ দিয়ে লিখেছি, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু বল, বল বলতে এখানে ওজনের কথা বলা হয়েছে, ওজন তো এক ধরনের বল, তাহলে ওটা ইন্টু উচ্চতা যেটা আছে এইচ, তাহলে মানগুলো বসিয়ে দিই 1 ইন্টু জির মান 9.8 ইন্টু এইচের ভ্যালু এখানে 1 মিটার, তাহলে এটা হবে 9.8, এটা জুল, 9.8 জুল। তাহলে এখানে ওই কার্যটাই জানতে চাইছি, এখানে ডব্লিউ মানে এখানে কিন্তু ওজন, এই বস্তুটাকে পৃথিবীর যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানছে সেটা হচ্ছে mg ওজন। তাহলে এখানে 9.8 জুল হবে। নেক্সট, একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ s = t²/3 মিটার হলে 2 সেকেন্ড সময়ে ওই বল দ্বারা কৃতকার্য। তাহলে কৃতকার্য যেহেতু বের করতে বলেছে, কৃতকার্য ডব্লিউ সমান হয় কি এফ ইন্টু এস, বল ইন্টু সরণ, বল সমান ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, এভাবে করতে পারি। তাহলে এক্ষেত্রে এস দেওয়া আছে, তাহলে এস দেওয়া আছে এস = t²/3, তাহলে ভি বের করি, ভি সমান ds/dt,
সমান 2t/3, তাহলে ত্বরণটা বের করে নিই, সমান এটা কি হবে dv/dt সমান 2/3। তাহলে আমার এখানে লাগবে ভরের মান 3 ইন্টু ত্বরণের মান 2/3 ইন্টু সরণের মান, সরণ তাহলে ওই 2 সেকেন্ড সময় সরণ কত, তাহলে সরণটাও বের করতে হবে। s ইকুয়াল টু, তাহলে টির জায়গায় 2 বসিয়ে দিই, 2^3 দ্যাট ইজ 4/3, তাহলে 4/3 বসিয়ে দিই, 4/3, তাহলে একটা 3 কাটছে, তাহলে 8/3 সমান 2.66 সমান 2.66 জুল। তার মানে ডির উত্তরটা এখানে সঠিক হবে। কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2% হয়, তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? তাহলে এখানে ভর আর দ্রুতি পরিমাপে ত্রুটি, ভর পরিমাপে ত্রুটিকে আমি কিভাবে লিখব? এখানে dm/m ইন্টু পার্সেন্টেজ ফর্মে দেওয়া আছে, ইন্টু এটা ইকুয়াল টু 0.1, और এটাকে এভাবে লেখা যায় dm/m সমান 0.1 ডিভাইডেড বাই 100। এবং দ্রুতি পরিমাপে ত্রুটি, তাহলে dv/v সমান, সেটা কত দেওয়া আছে একবার লিখে দিচ্ছি, 0.2/100। তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? গতিশক্তি, গতিশক্তির রাশিমালা কি ছিল? হাফ mv²। তাহলে এটা যদি আমি এভাবে লিখি de/e, গতিশক্তি পরিমাপের আনুপাতিক ত্রুটি, এটা সমান হবে dm/m প্লাস 2 dv/v। এখানে 2 আছে, মানে এটা 2 থাকবে এটা। তা dm/m এর ভ্যালু কত? 0.1/100 প্লাস 2 ইন্টু 0.2/100, তাহলে এটা হবে 2 আর 4, মানে 0.4, 0.1, ইট ইজ 0.5/100। তাহলে এটা শতকরা ত্রুটি কিভাবে বের করব? de/e ইন্টু 100 সমান 0.5/100 ইন্টু 100 ইকুয়াল টু 0.5, 0.5%। মনে হতে পারে যে এমসিকিউগুলো একটা একটা সমাধান করতে এত সময় লাগছে, কিন্তু এই বিষয়গুলো যদি একবার মাথায় ঢুকে থাকে, তাহলে এই যে গতিশক্তি রাশিমালা দেখেছ, তাহলে এখানে এম এর রাশিমালাতে সিঙ্গেল ঘাত আছে, তাহলে ওটা একবার থাকবে, আর এটা ডবল আছে, এটা দুবার থাকবে। তাহলে এটার সঙ্গে 0.1 এর সঙ্গে 1 গুণ, এটার সঙ্গে 2 গুণ, গুণ করে দিলেই তো বুঝতে পারছো, এটা 2 গুণ করলে এটা 2 গুণ করলে কত হবে? 0.4 হবে, আর এটা 1.1 থাকবে, তাহলে কত হবে? 0.5% হবে। এরকম ক্যালকুলেশন ছাড়াই দেখলে এগুলো বলা যায়, তবে সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে, তবে এগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। নেক্সট, একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে x কিলোমিটার গেল এবং 45 কিলোমিটার/আওয়ার বেগে পরবর্তী x কিলোমিটার গেল, গাড়ির গড় দ্রুতি কত হবে? তো এটার সমাধান পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি থিওরিটিক্যাল ক্লাসে বলা হয়েছে, যদি সংক্ষিপ্ত পদ্ধতি মনে থাকে তাহলে বসিয়ে দিলে হবে, আর না হলে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কীরকম? ক্যালকুলেশনটাই করি স্ট্রেট ফরওয়ার্ড। এটা তাহলে 36 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, প্রথমে 36 কিলোমিটার/আওয়ার, এটা এক্স দূরত্ব গেছে, এবং 45 কিলোমিটার/আওয়ার বেগে পরবর্তী এক্স দূরত্ব, 45 কিলোমিটার/আওয়ার স্পিডে গেছে। এখন বের করতে হবে গাড়িটির গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি বের করার সময় এখানে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটাই ভি অ্যাভারেজ সমান মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে 2
এক্স বাই মোট সময়। তাহলে এই দূরত্বটা যেতে কত সময় লাগছে? প্রথম এক্স দূরত্ব, এটা যদি t1 বলি, t1 বাই এক্স বাই 36, পরে এই দূরত্বটা যেতে এক্স বাই 45, এই সময় গেছে, এত আওয়ার এত আওয়ার। তাহলে এটা বসিয়ে দিতে হবে, এক্স বাই 36 প্লাস এক্স বাই 45, এইটা। তাহলে এটা থেকে এক্স কমন দিলে এক্সটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু 36 ইন্টু 45, 36 ইন্টু 45 ডিভাইডেড বাই এটা কত আসছে? 45 প্লাস 36, এটাকে করলে কি আসবে? 45 প্লাস 36, এটা 2 ইন্টু 36 ইন্টু 45 বাই 1, 45 প্লাস 36 করলে এটা হচ্ছে 45 36 11 1 8 4 3 7 1 8, তাহলে 9 4 36, 9 9 81, 9 5 45, তাহলে 5 4 20 দিয়ে 40, 40 কিলোমিটার পার আওয়ার। এটা 40 হবে, বিটা উত্তর হবে এইটা, বির উত্তরটা হবে। আর না হলে এটা করা যায় 2 ইউভি বাই ইউ প্লাস ভি, সংক্ষিপ্ত পদ্ধতি, যার মনে থাকবে এগুলো করবে। তো এটা কীরকম ছিল? ওটা ছিল ভি অ্যাভারেজ 2 ইউভি বাই ইউ প্লাস ভি, অর্থাৎ এখানে দুটো বেগ ইউভি 36 আর 45, ও দুটোর গুণফল, সামনে একটা 2 আছে, বাই যোগফল, যদি অর্ধেক অর্ধেক দূরত্ব যায়, যদি মনে থাকে এগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে, ওইটার মানগুলো বসিয়ে দিলে ঝটপট হয়ে যাবে। আর না হলে এইভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে তাহলে ইউ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ইউ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, আর ভি হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। বসিয়ে দাও, ওই একই উত্তর বেরোবে, 40 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত? তাহলে প্রাস এইভাবে আছে, সর্বোচ্চ যেখানে আছে এখানে অনুভূমিক বেগ হয় ইউ কস থিটা, যেখানে থিটাটা ছিল এই কোণটা, এটা, আর এখানে বস্তুটাকে ছোড়া হয়েছিল ইউ বেগে। তাহলে বলছে সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি কত? ইউ কস থিটা, প্রাথমিক দ্রুতির অর্ধেক সমান ইউ বাই 2, তার মানে এটা বোঝাচ্ছে প্রাথমিক দ্রুতি ইউ ছিল, তার ইউর অর্ধেক। অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত? তাহলে কস থিটা সমান কত হচ্ছে? কস থিটা সমান হাফ কস কততে হবে? কস 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে? 60 ডিগ্রি, থিটা সমান এখানে 60 ডিগ্রি, অর্থাৎ সির উত্তরটি সঠিক। নেক্সট, T1 T2 এবং T3 হলো তিনটি সুতোর টান, তাহলে T1 T2 এর অনুপাত কি হবে? আচ্ছা, এখানে ত্রিভুজের সাইন সূত্র কিংবা ল্যামির উপপাদ্য যেটা দিয়ে ভাবতে পারো বিষয়টাকে, এখানে আমি অ্যাঙ্গেলগুলো একবার দেখে নিই। এখানে কি করতে বলা হয়েছে? T1 এবং T2 রেশিও, তাহলে T1 এটা T2, তাহলে T1 রেশিও মানে এই অ্যাঙ্গেলটা কত? এটা নিশ্চয়ই জানা আছে, এটা 90 ডিগ্রি, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর T2 অনুপাত চাইছে, তাহলে এই বিপরীত দিকের কোণটা জানতে চাবে। এটা তো 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের যে ল ছিল, ল ল্যামির উপপাদ্যও বলতে পারি, কিংবা ত্রিভুজের সাইন সূত্র যেটাই বলি, T1 বাই যখন এইটা ধরবে, তখন বিপরীত দিকের অ্যাঙ্গেলটা এটা ধরতে হবে। T1 বাই সাইন 90 সমান, এইটা ধরলে এর বিপরীত দিকের কোণ বলতে এটা পুরোটা কত? 60 প্লাস 90, তাহলে T2 বাই 60 প্লাস 90, তাহলে সাইন 60 প্লাস 90, তাহলে 150 ডিগ্রি,
এটা 150 ডিগ্রি সমান T3 করে করলে হতো, কিন্তু T3 ব্যাপারে এখানে বলেনি, T1 T2 রেশিও, তাই আমরা এটা করছি। তাহলে T1/T2 সমান তাহলে কত আসবে? সাইন 90 ডিগ্রি বাই সাইন 150 ডিগ্রি। সাইন 90 মানে 1, আর সাইন 150 মানে cos 60, cos 60 মানে হাফ, দ্যাট ইজ cos 60 মানে হাফ, ওটা হবে 2 উপরে যাবে, cos 60 ডিগ্রি। তাহলে T1 আর T2 রেশিও কত হলো? T1:T2 ইকুয়াল টু, তাহলে T1 অনুপাত T2 সমান 2:1, 2:1 মানে সিটটা হবে, সিটটা। নেক্সট, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে, তাহলে একটা বৃত্তাকার পথ, এটা ঘড়ির কাঁটা ঘুরছে এখানে, তাহলে সমদ্রুতিতে ঘুরছে, সমান সময়ের অবকাশে সমান দূরত্ব যাচ্ছে এইদিকে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে, এখানে যদি থিটা কোণ হয়, পরের প্রথম ধরো 1 সেকেন্ডে যদি থিটা কোণ করে, পরের 1 সেকেন্ডেও থিটা কোণ করবে। তাহলে এখানে সমদ্রুতিতে ঘোরার অর্থ সম কৌণিক বেগেও ঘুরছে, তাহলে কৌণিক বেগ এক্ষেত্রে ধ্রুবক থাকবে। তাহলে কৌণিক বেগ ধ্রুবক হবে, সমান দ্রুতিতে ঘুরলে সমান কৌণিক বেগেও ঘুরবে, অর্থাৎ কৌণিক বেগের মান ধ্রুবক হবে। যদি কোনো কণার ভর বেগ এবং রৈখিক ভরবেগ যথাক্রমে m, v ও p হয়, তবে গতিশক্তি যে রাশিমালা, সেটা E ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, বা এটাকে এরকম লিখে p²/2m, তাহলে p²/2m, তাহলে এখানে কোনটা আছে? E সমান এটা p²/2m, মানে প্রথমটা। এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে, কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, কণাটি সর্বনিম্ন বিন্দুতে বেগ 7√7gl হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? আমি থিওরিটিক্যাল ক্লাসে একটা কনসেপ্ট বলেছিলাম, আর একবার স্মরণ করিয়ে দিই। কোনো বস্তু যদি এটা এল দৈর্ঘ্যের সুতোয় ঝুলানো থাকে, তার সর্বনিম্ন বিন্দুতে বেগ যদি এটা √ওভার NGL হয়, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ, ওইটা যখন ঘুরে যাবে সর্বোচ্চ বিন্দুতে, এরকম একটা জায়গাতে যাচ্ছে, এটা তো ঘুরছে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এটা সর্বোচ্চ বিন্দুতে বেগ হয়, এখানে বেগ হবে √ওভার n-4 GL। আর এখানে কত হবে? এখানে বেগ হবে এরকম হরাইজন্টাল পজিশনে, তার বেগ হবে, এটা হবে √ওভার n-2 GL। এই তিনটে ভ্যালু। সর্বনিম্ন বিন্দুতে √ওভার NGL হলে হরাইজন্টাল পজিশনে অনুভূমিক অবস্থানে n-2 GL, আর সর্বোচ্চ অবস্থানে n-4 GL হবে। তাহলে এখানে সর্বোচ্চ বিন্দুতে, এখানে যে প্রশ্ন দেওয়া আছে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে, তাহলে সর্বনিম্নতে কত আছে? 7 আছে, তাহলে n এর মান এখানে 7। আমি যে থিওরিটা দেখিয়েছি n ইকুয়াল টু 7, তাহলে সর্বোচ্চতে কত হবে? √ওভার n-4 GL সমান √ওভার, তাহলে 7-4 GL সমান কত হবে? √ওভার 3GL, এইটা, অর্থাৎ সির উত্তরটি সঠিক হবে এক্ষেত্রে। এই তিনটা ভ্যালু মনে রাখবে, নিম্ন বিন্দুতে বেগ √ওভার NGL, এটা n-2 GL, আর এটা হবে n-4 GL, সবগুলোতেই রুট আছে। তাহলে এখানে n এর ভ্যালু 7 আছে, মানে উপরে তাহলে 3 হবে, এটাই কন্ডিশন। একটি ডিজিট এখানে দেওয়া আছে, সার্থক অঙ্ক সংখ্যা কয়টি, এটা জানতে চাইছে। সার্থক অঙ্ক সংখ্যা, এখানে সার্থক অঙ্ক সংখ্যা আমি এটা বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে
দশমিকের পর দুটো শূন্য আছে, তারপরের যে সংখ্যাগুলো সার্থক অঙ্ক সংখ্যা ধরে নিয়ে এখানে সার্থক অঙ্ক সংখ্যা হবে 4। নেক্সট, কারণ এর থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। এতগুলো কনসেপ্টের যে নিয়ম ছিল ওখানে যে কোনো টেক্সট বইতেই এই নিয়মগুলো লেখা আছে, কিভাবে ধরতে হয় সার্থক অঙ্ক সংখ্যা, সেগুলো একবার রিডিং পড়লে ওটা মনে থেকে যাবে। নেক্সট, একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, অর্ধেক উচ্চতায় এটির বেগ 10 মিটার পার সেকেন্ড। সর্বাধিক উচ্চতা কত হবে? তাহলে বস্তুটাকে যখন ছুঁড়েছি, এখান থেকে সাপোজ ছোড়া হয়েছে, সর্বোচ্চ উচ্চতা এটা। যখন বস্তুটি এরকম একটা অবস্থানে আছে অর্ধেক উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। যদি এইচ বলি তাহলে এটা হচ্ছে h/2। এইখানে তার বেগ কত আছে? 10 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? 0 হবে। তাহলে আমি সূত্রটা যদি এইভাবে লাগাই যে v² সমান u² মাইনাস 2gh, তাহলে যেখানে বেগ 10 মিটার সেই উচ্চতাটা কত দেখে নিন। তাহলে এটা 10² ওখানে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10² সমান u² মাইনাস 2g, h এর জায়গায় বসবে h/2, এটা কেটে গেল। তাহলে u² সমান কত হচ্ছে? 10² প্লাস g ইন্টু h। নেক্সট পার্ট, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে, সর্বোচ্চ উচ্চতায় একই ফর্মুলা যদি লাগাই, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে u² মাইনাস 2g ক্যাপিটাল H। তাহলে u² এর মানটা কত এখানে? তাহলে 2g ক্যাপিটাল H সমান u², বা 2g ক্যাপিটাল H সমান এখানে হবে 10² প্লাস gh, বা একদিকে আনলে gh সমান 10², g ইন্টু h সমান 10², বা h সমান তাহলে 100/g-র ভ্যালু যদি 10 ধরে নিই অ্যাপ্রক্স, তাহলে এটা 10 মিটার। তাহলে 10 মিটার, জির ভ্যালু 10 ধরতে বলেছে, তাহলে এটা 10 মিটার অ্যান্সার হবে। নেক্সট, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল মাস হচ্ছে 0.25 এত কেজি। এটা গেল গিয়ে ব্যাটের ধাক্কা খেয়েছে, এদিকে ব্যাট আছে, ব্যাটে ধাক্কা খেয়েছে, এখানে আঘাত করে এবং একই বেগে ফিরে এসছে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে, আবার ফিরে এসছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং কত সময় ধরে ওখানে ধাক্কাটা স্থায়ী হয়েছিল? 0.01 সেকেন্ডে। ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu/t। তাহলে এখানে একটাকে যদি পজিটিভ ধরি, অন্যটা তাহলে নেগেটিভ, তাহলে m ইন্টু ভি, এটা তাহলে মাইনাস, যদি আমরা এখানে ভ্যালুটা বসাই, এটা তাহলে মাইনাস mu হবে, তার কারণ আর এটা টি হবে। তো কারণ দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দিকটা চেঞ্জের জন্য একটা মাইনাস, আর এমনিতে একটা সূত্রে মাইনাস ছিল পরিবর্তন বোঝানোর জন্য, তাহলে দুটো মিলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাওয়া মানে তাহলে 2, ওটা তো সেম বেগ আছে, তাহলে 2mv/t, তাহলে এটা ফর্মুলা হবে। তাহলে এখানে ফোর্সটা কত হবে? ফোর্স ইকুয়াল টু 2m, মানে এখানে 0.25 ইন্টু ভি হচ্ছে 10 ডিভাইডেড বাই টি হচ্ছে 0.01। তাহলে এটা দশমিক যদি তুলে দিই, তাহলে এটা হচ্ছে 25 দিয়ে 50 10 500, 50 10 500 নিউটন। তার মানে ডির উত্তরটি সঠিক। তাহলে ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল 500 নিউটন। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগ এটা যেটা ইনিশিয়ালি এদিকে যাচ্ছিল আর ফিরে আসার জন্য একটা নেগেটিভ সাইন, তাহলে দুটো অ্যাডিটিভ হয়ে গেছে।
অ্যাডিটিভ হয়ে ওখানে 2 MV হয়েছে ডিভাইডেড বাই টাইম, তাহলে সেগুলো ভ্যালুগুলো বসাতে 500 নিউটন দেখাচ্ছে। একটি আনত তলের উপর একটি বস্তু ঠিক সাম্য অবস্থায় আছে। ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আন্তঃতলের সর্বাধিক নতি কত হবে? তাহলে এরকম বিষয়টা, এটা এই বস্তুটা এভাবে আছে, ঠিক সাম্য অবস্থায় আছে, তাহলে এটা যদি থিটা কোণ হয়, এটা হয় mg, এরকম ছিল, এটাও থিটা হবে, এটা হবে mg cos থিটা, এদিকে ছিল mg sin থিটা, এদিকে ছিল ঘর্ষণ বল, আর এদিকে ছিল লম্ব প্রতিক্রিয়া। তাহলে বস্তুটি সাম্য অবস্থায় থাকার শর্ত ছিল mg sin থিটা ইকুয়াল টু ঘর্ষণ বল। ঘর্ষণ বল সমান কত হয়? মিউ ইন্টু আর সমান মিউ ইন্টু mg cos থিটা। তার মানে যদি আমি এটাকে mgটাকে আউট করে দিই বোথ সাইডে, তাহলে ট্যান থিটা সমান মিউ হবে। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স মিউ, থিটা সমান ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ একের উত্তরটি এখানে সঠিক আছে। 1 নম্বর এরটা ট্যান ইনভার্স মিউ। একটি বস্তুর উপর 60I 15J-3K নিউটন বল প্রযুক্ত হলে এত মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়, ওই মুহূর্তে ক্ষমতার মান কত? তাহলে ক্ষমতার সঙ্গে বল আর বেগের সম্পর্ক কি ছিল? ক্ষমতা পি দিয়ে যদি লিখি, পি সমান এফ ডট ভি, এভাবে ছিল। তাহলে এফ এর ভ্যালু কত? এখানে 60I প্লাস 15J-3K ডট ভির ভ্যালু 2I মাইনাস 4J প্লাস 5K, এইটা। তাহলে এফ ডট ভি করলে কি আসবে? তাহলে এটা 120 মাইনাস এটা 60 আর এটা 15, তার মানে এটা হবে 45 এত ওয়াট। সির উত্তরটা সঠিক আছে। তাপগ্রাহিতার তাপগ্রাহিতা আমরা জানি কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়াল টু mst। এখানে ms কে আমরা তাপগ্রাহিতা বলে থাকি, এইটা ms। তাহলে ms ইকুয়াল টু কিউ বাই টি, কিউর একক মানে তাপের একক, আর নিচে আছে এখানে উষ্ণতার একক। তাহলে তাপের একক হয় কি mL²T⁻²-2, আর উষ্ণতার একক এখানে যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে কে। আমরা অপশানগুলো দেখেই বুঝতে পারছি কে ইউনিট ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হবে কি mL²T⁻²-2 K⁻−1, mL²T⁻²2 K⁻−1, অর্থাৎ বির উত্তরটি এখানে সঠিক হবে। তাপগ্রাহিতার মাত্রা mL²T⁻² K⁻−1। নেক্সট কি আছে দেখা যাক। প্রাসের গতিপথের সমীকরণ এখানে দেওয়া আছে, এর প্রক্ষেপ কোণ কত হবে? প্রাসের গতিপথের যে সমীকরণ আমরা জানি y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx² বাই 2u² cos² থিটা, এটা স্ট্যান্ডার্ড সমীকরণ। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওটার সঙ্গে যদি এটা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জায়গায় ওয়াই আছে, এক্সের জায়গায়ও এক্স আছে, ট্যান থিটার জায়গাতে √3 আছে। যদি এই যে সমীকরণটা আছে এই সমীকরণের সঙ্গে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন প্রাসের সঞ্চারপথের হয় এটা তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটার জায়গাতে ট্যান থিটা ইকুয়াল টু √3 আছে। তাহলে ট্যান থিটা সমান যদি √3 হয়, এটা সমান কত হয়? ট্যান 60 ডিগ্রি।
তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু এক্ষেত্রে 60 ডিগ্রি। বাকিটার দিকে আর বেশি দেখার দরকার নেই, এটার দিকে ওই একটা রেজাল্ট হলেই এখানে যেটা বের করতে বলেছে সেটা পাওয়া যাচ্ছে। প্রক্ষেপ কোণ কত হবে? তাহলে প্রক্ষেপ কোণ হবে এখানে 60 ডিগ্রি, মানে ডির উত্তরটি সঠিক, 60 ডিগ্রি। একটি নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে বেগ ও ভরবেগ লেখচিত্র। আমরা জানি ভরবেগ পি, পি সমান এম ইন্টু ভি। তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে, সাধারণ গতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রে ভর চেঞ্জ হয় না, তাহলে ভি যদি বাড়ে সমানুপাতিকভাবে পিও বাড়বে। তাহলে লেখচিত্র বা আমরা প্রথমে যদি গাণিতিক সম্পর্কটা বলি, পি সমানুপাতিক ভি, তাহলে পি সমানুপাতিক ভি মানে এখানে লেখচিত্রটি একটি সরল রেখা হবে, যেটা নতিও এখানে ধনাত্মক হবে। তাহলে কোনটা হয় দেখি, একটি সরল রেখা যার নতি শূন্য, না নতি শূন্য হবে না, নতি থাকবে, ওটা এম এক্স ফর্মে আছে যেহেতু নতি থাকবে। একটি সরল রেখা যার নতি ধনাত্মক, হ্যাঁ এটা ঠিক আছে। রতি ঋণাত্মক হবে না, অধিবৃত্তও হবে না, এগুলো হবে না। তাহলে এটা একটি সরল রেখা হবে, অর্থাৎ এক্ষেত্রে লেখচিত্রটা এরকম দেখতে লাগবে। একদিকে ভি, এদিকে যদি পি করি তাহলে এইটাই সমানুপাতিক, এইভাবে লেখচিত্রটা হবে। যার নতি পজিটিভ আছে, এই যে নতিটা পজিটিভ ফর্মে আছে, ওই থিটার মানে ট্যান থিটাকে আমরা নতি বলছি, তো ওখানে ওটা পজিটিভই আছে দেখতে পাচ্ছি এটা। অতএব অপশান বি সঠিক। যদি আলফা কৌণিক ত্বরণ, ভি রৈখিক বেগ, ওমেগা কৌণিক বেগ এবং এ রৈখিক ত্বরণকে প্রকাশ করে, তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, তাহলে আমরা জানি এ রৈখিক ত্বরণ সমান আলফা ইন্টু আর হয়, আবার রৈখিক বেগ ভি সমান এটা হয় ওমেগা ইন্টু আর। তাহলে এখন যদি করি এ বাই ভি, তাহলে আলফা ইন্টু আর বাই ওমেগা আর, তাহলে আরটা কেটে গেল, এটা হচ্ছে আলফা বাই ওমেগা। তাহলে আলফা সমান কত হবে? অপশানে দেওয়া আছে আলফা সমান এ বাই ভি ইন্টু ওমেগা। তাহলে এ ওমেগা বাই ভি, তার মানে এ ওমেগা বাই ভি, একের উত্তরটি সঠিক আছে, একের উত্তর এ ওমেগা বাই ভি। একটি কণার উপর 4i প্লাস 3j নিউটন পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ফোর্স ইকুয়াল টু 4i প্লাস 3j এত নিউটন। ফলে কণাটি -2i প্লাস 5j মিটার থেকে 4j প্লাস 3k মিটার যায়। তাহলে এখানে আরটা বের করতে হবে। আর সমান, যদি এটাকে আমরা এ বিন্দু বলি, এটা ধরো এ আর এটা হচ্ছে বি স্থানাঙ্ক, তাহলে এ বি ধরলে তাহলে বির স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক ইন্টু ইউনিট ভেক্টরগুলো এভাবে আমাদের লিখে দিতে হয়। অর্থাৎ সহজে মনে রাখার জন্য এগুলো এভাবে বলা হয়, এ বি ভেক্টর সমান বি মাইনাস এ, মানে বির স্থানাঙ্ক মাইনাস এ স্থানাঙ্ক ইন্টু আই ইউনিট। আবার ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, জে এর ক্ষেত্রেও তাই, সব মাইনাস করবে আর সঙ্গে ইউনিট ভেক্টরগুলো মাল্টিপ্লাই করবে। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে দেখো, তাহলে বির স্থানাঙ্ক প্রথমে এখানে আমি লিখে দিই, না হলে 4j প্লাস 3k মাইনাস ওইটা এর স্থানাঙ্ক, তাহলে -2i প্লাস 5j এটা সমান, তাহলে এটা তো আই নেই, তাহলে ওটা জে মানে 2i, আচ্ছা ওটা হয়ে গেল, এটা তাহলে 4j আর ওটা হচ্ছে -5j, অনলি জে, আর কে তো ওটাতে নেই, প্লাস 3k এইভাবে আসছে। আর ভেক্টর সমান, যে যারা ইউনিট ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো প্লাস মাইনাস করা যায়। তাহলে এখানে কৃতকার্য, তাহলে কৃতকার্য ডব্লিউ সমান কি হয়, এফ ডট আর। তাহলে এফ এর ভ্যালু 4i প্লাস 3j ডট
এটা কত আছে 2i মাইনাস জে প্লাস 3k, তাহলে ডট করলে কত হবে 4 দিয়ে 8, আর এটা হবে -3, কে তো কিছু নেই, তাহলে এটা হবে কত, এটা হবে 5 জুল, 8 - 3 5 জুল, অর্থাৎ সির উত্তরটি এখানে সঠিক হবে। নেক্সট, এম ভরের একটি বস্তুকে এল দৈর্ঘ্যের ভরহীন একটি দড়ির সাহায্যে ঝুলিয়ে উলম্ব তলে ঘোরানো হলে, বিষয়টা কিরকম, এরকম, এখানে উলম্ব তলে এইভাবে এখানে বাঁধা আছে, এইভাবে এটা বস্তু, এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে, এল দেওয়া আছে, ভরহীন একটি দড়ির সাহায্যে ঝুলিয়ে উলম্ব তলে ঘোরানো হলে নিম্নতম অবস্থানে বস্তুটির বেগ হয় ইউ। এখানে যখন আছে বস্তুটা ধরো এইদিকে ইউ বেগে যাচ্ছে, দড়িটি যখন অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি মানে এরকম জায়গায় চলে গেছে, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি মানে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে উলম্ব দিকের সঙ্গে কোণ কত হবে, এটা হবে 60 ডিগ্রি। দড়িটি যখন অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে তখন বস্তুটির বেগ কত হবে, তাহলে এইখানে বস্তুটির বেগ কত হবে এটা জানতে চাইছে। তাহলে এটা করার জন্য আমি এখানে একটা লাইন টানছি, তাহলে বস্তুটা এখান থেকে কতটা হাইটে চলে গেছে দেখে নাও। তাহলে এটা হচ্ছে যে হাইটটাই উঠে গেছে, আগে এখানে ছিল এই লেভেলে, এখন সে এখানে এই হাইটে চলে গেছে, এই হাইটটা আমার দরকার। এটা কি করে পাবো, ধরে নেওয়া যাক এটা পুরোটা দৈর্ঘ্য এল ছিল, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর এই দৈর্ঘ্যটা এটা ধরো এক্স। এখন এই চিত্র অনুযায়ী আমি যদি লিখি, এই যে ত্রিভুজটা পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা এক্স বাই এল, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কত হবে cos 60 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু এল cos 60, cos 60 ভ্যালু কত হাফ, মানে ওটা হবে এল বাই 2। তাহলে এই পুরো দৈর্ঘ্যটা এইটা পুরোটা এল, তাহলে এক্স এর ভ্যালু যদি এল বাই 2 হয় তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু এল মাইনাস এল বাই 2 সমান এল বাই 2। এখন এইখানে যখন বস্তুটা ছিল নিচে সর্বনিম্ন অবস্থানে যখন বস্তুটা ছিল তার ক্ষেত্রে আমি এটাকে গ্রাউন্ড লেভেল হিসাবে ধরছি, এখানে হাইট 0, তাহলে এখানে স্থিতিশক্তি 0 আর গতিশক্তি কত হবে, আমি এখানে যদি সংরক্ষণ সূত্র লাগাই তাহলে ওইখানে লিখে দিচ্ছি এই অবস্থানে এর গতিশক্তি কত ছিল হাফ এম ইউ স্কোয়ার, স্থিতিশক্তি 0, এই যখন উপরের অবস্থানে চলে আসছে তখন তার গতিশক্তি আমি বেগ ধরে নিয়েছি ভি, তাহলে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি সে যখন কিছুটা উপরে উঠে গেছে এই লেভেলে চলে গেছে, এই তো লেভেলটা, তাহলে এই লেভেলে তার স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি হচ্ছে এম জি ইন্টু এইচ, এম জি এইচ। তাহলে আমাকে বের করতে হবে কোনটা, ভিটা, তাহলে আমি একদিকে নিয়ে আসি হাফ এম, এটা ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান এদিকটা হচ্ছে এম জি ইন্টু এইচ এর মান কত এল বাই 2, তাহলে এমটা যদি উভয় পক্ষে কেটে দিই 2 একটা কাটছে এম কাটছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে আমাকে ভি স্কোয়ার সমান কত হবে ইউ স্কোয়ার মাইনাস জি এল, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস জি এল, তাহলে ভি সমান কত হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস জি এল, ভি সমান তাহলে ভি সমান রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস জি এল, তার মানে বির উত্তরটি এক্ষেত্রে সঠিক হবে, বির উত্তরটা সঠিক হবে। থ্যাংক ইউ, গুড বাই, কথা হবে নেক্সট ভিডিওতে।
এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।